ক্লাস 8 এবং 9 এর ছাত্ররা, আমি আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব অ্যাসিড, ক্ষার এবং লবণ। তো প্রথমতই আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের যৌগ দিচ্ছি সেই যৌগগুলোকে আমরা বিভিন্ন ভাগে, মূলত দুটো ভাগে ভাগ করছি। আমরা আমাদের চারপাশে অবস্থিত যে যৌগগুলো সেই যৌগগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি, একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ। তো এই জৈব এবং অজৈব যৌগ যে কোনো গ্রুপের যে যৌগগুলো তাদেরকে আবার আমরা বিশেষ কতগুলো ভাগে ভাগ করছি, কোনোটাকে অ্যাসিড বলছি, কোনোটাকে ক্ষার বলছি, কোনোটাকে লবণ বলছি। তো প্রথমত অ্যাসিড বলতে কী বুঝবো, যে আমরা বিভিন্ন ধরনের ফল খাই, সেই ফলগুলো তাদের স্বাদে টক, যেমন তেঁতুল, লেবু, আপেল। তো যে কোনো ফলের মধ্যে একটা অ্যাসিড থাকে। তো প্রথমত সে অ্যাসিড বলতে কী বুঝবো, অ্যাসিড সংক্রান্ত প্রাথমিক যে ধারণা, আর্হেনিয়াস বলে একজন বিজ্ঞানী, আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে সেই সমস্ত যৌগগুলো যারা জলে দ্রবীভূত, সেই সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগ যারা জলে দ্রবীভূত H+ আয়ন। যদিও H+ আয়ন তার প্র্যাকটিক্যাল অস্তিত্ব কিছু নেই, H+ মানে একটা বেয়ার প্রোটন, তার অস্তিত্ব নেই। H+ আয়ন জলের সাথে যুক্ত H3+ আয়ন উৎপন্ন করে। যেমন আমি প্রথমেই বলি যে যদি আমি এটা সাংকেতিকভাবে লিখি HCl, এটা বলতে কী বুঝবো না, এটার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। HCl এটার রাসায়নিক নাম হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড তার যদি ভৌত অবস্থা দেখি, এটা কি না, এটা একটা গ্যাস, মিনস গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড এটা ভৌত অবস্থায়, গ্যাসীয় অবস্থায় বিচরণ করে। কিন্তু এর মধ্যে গ্যাসীয় অবস্থায় এর মধ্যে কোনো অ্যাসিডের ধর্ম দেখাচ্ছে না। কিন্তু এটাকে যদি জলে দ্রবীভূত করি, HCl এর অণুটা কীভাবে গঠিত হচ্ছে না, যদি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ভাবি যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো মৌল, হাইড্রোজেন এবং ক্লোরিন তারা প্রকৃতিতে যখন আছে দুটোই গ্যাসীয় মৌল, এবং গ্যাসীয় অবস্থায় তারা কি না প্রত্যেকে মানে দুটো করে পরমাণু, দ্বিপরমাণু অণু গঠন করে আছে। একটা হাইড্রোজেন অণুর মধ্যে দুটো পরমাণু আছে, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠন করেছে, একটা ক্লোরিন অণু, তার মধ্যে দুটো ক্লোরিন পরমাণু আছে, তারা মিলে একটা অণু গঠন করে আছে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটোই গ্যাস, দুটোরই ভৌত অবস্থা যদি বলি, দুটোই ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। তো গ্যাসীয় অবস্থায় এদেরকে যদি অন্ধকারে রাখা হয়, এই গ্যাস মিশ্রণটাকে একটা বদ্ধ পাত্রে যদি অন্ধকারে রাখা হয়, এদের মধ্যে কোনো রিয়াকশান ঘটছে না, নো রিয়াকশান। দীর্ঘদিন ফেলে রাখলে এটা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে না। কিন্তু এই হাইড্রোজেন এবং ক্লোরাইড এই দুটো গ্যাসের সংমিশ্রণকে যদি বিক্ষিপ্ত সূর্যালোকে রাখা হয়, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন তারা পরস্পরের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা যৌগ গঠন করছে, কি না HCl, যেটাকে আমরা বলছি হাইড্রোজেন ক্লোরাইড। এখন যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটছে, রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কতগুলো শর্ত লাগছে, কোথাও চাপ লাগছে, কোথাও তাপ লাগছে, কোথাও আলো লাগছে, কোথাও শব্দ লাগছে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন এই যে কোনো রাসায়নিক মানে প্রকৃতির মধ্যে যখন আছে অণুগুলো, তাহলে অণুগুলো তারা স্থায়ী অবস্থা আছে। হাইড্রোজেন একটা স্থায়ী অণু গঠন করেছে, ক্লোরিন একটা স্থায়ী অণু গঠন করা আছে। একটা হাইড্রোজেন অণু যদি গঠন দেখি, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু গঠন করছে। হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন গঠন লাভের জন্য দুটো হাইড্রোজেন পরমাণু তারা তাদের যোজ্যতা কক্ষ থেকে একটা করে একটা ইলেকট্রন জোট গঠন করে আছে। এই ইলেকট্রন জোটটা তারা নিজেরা দুজনা শেয়ার করছে, তার ফলে একটা বন্ধন তৈরি হচ্ছে, এটা হাইড্রোজেন এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আবার যদি ক্লোরিন অণুর গঠন দেখি, যেটা ক্লোরিন অণুর ক্ষেত্রে দুটো ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু গঠন করছে, যে ক্লোরিন তার পারমাণবিক সংখ্যা কত না 17। ক্লোরিন এই মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। একটা ক্লোরিন পরমাণুতে তার যে ইলেকট্রনগুলো বিন্যস্ত, 3টে ভিন্ন কক্ষে বিন্যস্ত, যে তার প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন আছে, যার যোজ্যতা কক্ষে অর্থাৎ শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে। তাহলে দুটো ক্লোরিন পরমাণু প্রত্যেকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো গঠন পাওয়ার জন্য আমরা জানি যে নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে হিলিয়াম বাদ দিলে বাকি যে কোনো নিষ্ক্রিয় মৌলগুলো তাদের যোজ্যতা কক্ষে 8টা করে ইলেকট্রন আছে। একমাত্র হিলিয়াম তার যোজ্যতা কক্ষে, তার ভ্যালেন্স সেল বলছি বা যোজ্যতা কক্ষ, যে তার যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন আছে, বাকি প্রত্যেকটার যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন আছে। তো এই প্রত্যেকে চাইছে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো একটা ইলেকট্রন বিন্যাস লাভ করতে। অর্থাৎ ক্লোরিন তার পারমাণবিক সংখ্যা 17, তার পরবর্তী যে নিষ্ক্রিয় মৌল সেটা হচ্ছে আর্গন। তাহলে
আর্গনের মতো ইলেকট্রন কাঠামো পাওয়ার জন্য দুটো ক্লোরিন পরমাণু তাদের প্রত্যেকের যোজ্যতা কক্ষ থেকে একটা করে ইলেকট্রন নিয়ে এটা ইলেকট্রন জোট গঠন করছে, ফলে এবং সেই ইলেকট্রন জোটটাকে তারা একে অপরের সাথে ইকুয়ালি শেয়ার করছে। এটা ক্লোরিন ক্লোরিন এক বন্ধনের মাধ্যমে যুক্ত। আমরা এই ইলেকট্রন জোটটাকে বলছি একটা বন্ধন। একটা হাইড্রোজেন অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু তারা পরস্পর এক বন্ধনের মাধ্যমে যুক্ত, আবার একটা ক্লোরিন অণুতে দুটো ক্লোরিন পরমাণু তারা পরস্পর এক বন্ধনের মাধ্যমে যুক্ত। তো যে কারণে এদেরকে যখন আমি অন্ধকারে রেখে দিচ্ছি এরা কোনো বিক্রিয়া করছে না, কেন এই অণু অবস্থায় তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে না। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে পরমাণু তথা পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো। তাহলে হাইড্রোজেন তার এই প্রত্যেকটা অণুর তার স্থায়িত্ব সেখানে তাদের অর্থাৎ এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলো যে আকর্ষণ বল তার উপর তার স্থায়িত্ব নির্ভর করছে। দুটো হাইড্রোজেন পরমাণু তারা মিলে যখন একটা অণু গঠন করছে, তাহলে সেক্ষেত্রে একটা হাইড্রোজেন নিউক্লিয়াসে তার একটা মাত্র প্রোটন আছে, সে তার রেসপেক্টিভ ইলেকট্রন জোটটাকে আকর্ষণ করছে। ঠিক একইভাবে একটা ক্লোরিন পরমাণু তার নিউক্লিয়াসের মোট 17খানা প্রোটন আছে, তারা ওই ইলেকট্রন জোটটাকে আকর্ষণ করছে। কিন্তু এই যে ইলেকট্রন জোটটার প্রতি আকর্ষণ বলটা সমান না, এবং সেক্ষেত্রে আমরা এই দুটো নিউক্লিয়াসের মধ্যে যখন বন্ধন গঠন করছি, তাহলে বন্ধন অবস্থায় তাদের নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব সেটাকে বলছি বন্ধন দৈর্ঘ্য। তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা যত বেশি হবে, এই বন্ধন বিভাজন করার জন্য যে শক্তি লাগছে সেই শক্তিটা, বন্ধন দৈর্ঘ্যটা যত বেশি হচ্ছে বন্ধন বিভাজনের শক্তিটা তত কম হচ্ছে। তাহলে আমার সূর্যালোক অবস্থায় তাদের এই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং তারা পারমাণবিক অবস্থায় আসছে। এটা হাইড্রোজেন অণু সে ভেঙে দুটো পরমাণুতে পরিণত হচ্ছে, ঠিক একইভাবে একটা ক্লোরিন অণু সেটা ভেঙে দুটো পরমাণুতে পরিণত হচ্ছে। যখন এই পারমাণবিক অবস্থায় আসছে তারা আবার অস্থায়ী হয়ে যাচ্ছে, তাহলে তারা স্থায়িত্ব পেতে চাইছে। স্থায়িত্ব পাওয়ার জন্য কী করছে না, তারা একে অপরের ইলেকট্রন শেয়ার করছে। হাইড্রোজেন এবং ক্লোরিন তাদের প্রত্যেকেরই যোজ্যতা কক্ষে ইলেকট্রন যদি দেখি, হাইড্রোজেন তার যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে, ক্লোরিন তার যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন আছে। হাইড্রোজেন চাইছে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ হিলিয়ামের মতো গঠন লাভ করতে, ক্লোরিন চাইছে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো গঠন লাভ করতে। তাহলে প্রত্যেকে কী করছে, তাদের যোজ্যতা কক্ষ থেকে একটা করে একটা ইলেকট্রন জোট গঠন করছে। এই ইলেকট্রন জোটটা তারা নিজেরা একে অপরের সাথে শেয়ার করছে, ফলে একটা হাইড্রোজেন ক্লোরাইড যে অণু তৈরি হচ্ছে, সেখানে হাইড্রোজেন এবং ক্লোরিন তারা এই ইলেকট্রন জোটটা শেয়ার করার ফলে তাহলে সমাজে যে একটা এক বন্ধন গঠন করছে। একটা হাইড্রোজেন অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু তারা সমাজে এক বন্ধনের মাধ্যমে যুক্ত, ক্লোরিন অণুর ক্ষেত্রে দুটো ক্লোরিন পরমাণু তারা সমাজে এক বন্ধনের মাধ্যমে যুক্ত। আবার যদি একটা HCl অণুর কথা বলি, সেখানেও হাইড্রোজেন এবং ক্লোরিন তারা পরস্পর সমাজে এক বন্ধনের মাধ্যমে যুক্ত। কিন্তু হাইড্রোজেন বা ক্লোরিন এই দুটো অণুর রেসপেক্টে এই HCl অণুর তফাৎটা কোথায় না, হাইড্রোজেন অণুতে যে ইলেকট্রন জোটটা ব্যবহৃত হচ্ছে, দুটো একই মৌলের পরমাণু মিলে ইলেকট্রন জোটটা শেয়ার করছে, ফলে এই ইলেকট্রন জোটটার প্রতি আকর্ষণ বল দুজনের সমান। বা একটা ক্লোরিন অণুর ক্ষেত্রে দুটো ক্লোরিন পরমাণু তারা তাদের নিউক্লিয়াসের রেসপেক্ট, তাদের যে গঠন সেটা সেম, তাদের আকার একই রকম, তাহলে তারা এই যে ইলেকট্রন জোটটা ব্যবহার করছে, এই ইলেকট্রন জোটটার প্রতি আকর্ষণ বল দুজনের সমান। কিন্তু যদি এদের রেসপেক্টে আমি HCl হাইড্রোজেন ক্লোরাইড এই অণুটার কথা বলি, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে ইলেকট্রন জোটটা ব্যবহৃত হচ্ছে, এই ইলেকট্রন জোটটার প্রতি আকর্ষণ বল হাইড্রোজেন এবং ক্লোরিনের সমান নয়। আমরা একটা শব্দ বলছি তড়িৎ ঋণাত্মকতা। একটা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকে বলছি তড়িৎ ঋণাত্মকতা। সেখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি, যে কারণে এই বন্ধনরত ইলেকট্রন জোড়কে হাইড্রোজেনের থেকে ক্লোরিন অনেক বেশি পরিমাণে আকর্ষণ করছে। ফলে এই ক্লোরিনের কিছুটা পরিমাণ এই ইলেকট্রন জোড়টা ক্লোরিন তার নিজের দিকে টেনে রাখার জন্য ক্লোরিন কিছুটা পরিমাণ নেগেটিভ চার্জ পাচ্ছে। আমরা এটা খুব ক্ষুদ্র পরিমাণ বোঝানোর জন্য ডেল্টা সাইন ব্যবহার করছি, এটাকে বলা হয় ডেল্টা। আর তাহলে এর ফলে হাইড্রোজেনের প্রান্তে একটা পজিটিভ চার্জ ডেন্সিটির সৃষ্টি হচ্ছে, পজিটিভ চার্জের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, আর ক্লোরিনের প্রান্তে একটা নেগেটিভ চার্জ ডেন্সিটির সৃষ্টি হচ্ছে। আমার যখন HCl বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে এরকম অসংখ্য HCl অণুগুলো তারা পাশাপাশি অবস্থান করছে, হাইড্রোজেনের প্রান্তে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে এবং ক্লোরিনের প্রান্তে নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। তাহলে এই তাদের বিপরীত যে প্রান্তগুলো, তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করছে। কিন্তু এই HCl গ্যাসকে যখন জলে দ্রবীভূত করছি, HCl গ্যাসকে যখন জলে দ্রবীভূত করছি, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড তার মধ্যে ক্লোরিনের পরমাণু তার প্রান্তে হচ্ছে নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে এবং হাইড্রোজেন প্রান্তে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। আমরা একইভাবে যদি একটা জলের অণু গঠন দেখি, একটা জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুগুলো তারা এইভাবে যুক্ত আছে। একটা অক্সিজেন পরমাণু তার যোজ্যতা কক্ষে মোট অক্সিজেন এবং হাইড্রোজেন তাদের যদি পারমাণবিক সংখ্যা দেখি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে, সেটা কে কক্ষে আছে, আর অক্সিজেনের ইলেকট্রনগুলো দুটো কক্ষে বিন্যস্ত আছে, তার কে কক্ষে দুটো ইলেকট্রন আছে, এল কক্ষে 6টা ইলেকট্রন আছে। অর্থাৎ অক্সিজেনের তার যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন আছে, প্রত্যেকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো গঠন লাভ করতে চাইছে। অর্থাৎ হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো গঠন পাওয়ার জন্য তার একটা ইলেকট্রনের প্রয়োজন, আর অক্সিজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো গঠন পাওয়ার জন্য তার দুটো ইলেকট্রনের প্রয়োজন যোজ্যতা কক্ষে। সেটা কীভাবে সম্ভব হচ্ছে না, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেনের একটা হাইড্রোজেন পরমাণুর রেসপেক্টে
অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু তার যোজ্যতা কক্ষে এরকম 6টা ইলেকট্রন ছিল, আর হাইড্রোজেন পরমাণুগুলো তাদের যোজ্যতা কক্ষে 1টা করে ইলেকট্রন ছিল। তাহলে তারা এমনভাবে নিজেদেরকে বিন্যস্ত করছে যাতে করে প্রত্যেকে তাদের নিকটতম নিষ্ক্রিয় মূলের মতো ইলেকট্রন কাঠামো লাভ করে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন তারা নিজেদের ইলেকট্রন জোড়গুলোকে এইভাবে ব্যবহার করছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তারা তাদের যোজ্যতা কক্ষে 1টা করে একটা ইলেকট্রন জোড় গঠন করছে। দুদিক থেকে অক্সিজেন 2টো হাইড্রোজেনে 1টা করে ইলেকট্রন ব্যবহার করছে, ফলে অক্সিজেনের যোজ্যতা কক্ষে 6 + 2 8টা ইলেকট্রন হচ্ছে, আর হাইড্রোজেনগুলো অক্সিজেনে 1টা করে ইলেকট্রন ব্যবহার করছে। তাহলে এইভাবে দুটো সমযোজে এক বন্ধন গঠিত হচ্ছে। কিন্তু এখানেও একইভাবে হাইড্রোজেন আর অক্সিজেন যে ইলেকট্রন জোড়টা ব্যবহার করছে সেই ইলেকট্রন জোড়টার প্রতি আকর্ষণ হাইড্রোজেন আর অক্সিজেনের সমান নয়। তার কারণ হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জের পরিমাণ সেটা হাইড্রোজেনের থেকে অনেক বেশি, যে কারণে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের প্রান্তে কিছুটা নেগেটিভ চার্জ ডেন্সিটি সৃষ্টি হচ্ছে, হাইড্রোজেনের প্রান্তে পজিটিভ চার্জ ডেন্সিটি সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই অণুগুলোকে বলছি পোলার বা ধ্রুবীয় অণু, যেখানে এরকম একটা চার্জ সেপারেশন হচ্ছে আমরা এগুলোকে বলছি পোলার বা ধ্রুবীয় অণু। আর HCl এটা একটা ধ্রুবীয় অণু, জল ধ্রুবীয় অণু। এবার যখনই HCl এর মধ্যে জল যোগ করছে সেখানে এই দুটো বিপরীতধর্মী দুটো যে বিপরীত পোলগুলো তাদের মধ্যে আকর্ষণ কাজ করছে। হাইড্রোজেনের প্রান্তে আমরা একটা জল অণুকে খুব সংক্ষেপে খুব সিম্পলি বোঝানোর জন্য তার একটা দিকে নেগেটিভ চার্জ ডেন্সিটি সৃষ্টি হচ্ছে আর একটা দিকে পজিটিভ চার্জ ডেন্সিটি সৃষ্টি হচ্ছে, আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে যখনই HClকে জলে দ্রবীভূত করা হচ্ছে HCl এর হাইড্রোজেন প্রান্তকে ঘিরে জলের নেগেটিভ পোলগুলো সজ্জিত হয়ে যাচ্ছে, আর এই ক্লোরিন প্রান্তকে ঘিরে জলের পজিটিভ পোলগুলো সজ্জিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে কি ছিল, আগে HCl এর তার যে দুটো অর্থাৎ পোল তাদের মধ্যে তাদের যে অপোজিট পোলগুলো তাদের মধ্যে আকর্ষণ কাজ করছিল, কিন্তু যে মুহূর্তে জলে যোগ করা আছে HCl এর হাইড্রোজেনের প্রান্তকে ঘিরে জলের নেগেটিভ পোলগুলো সজ্জিত হচ্ছে এবং HCl এর ক্লোরিন প্রান্তকে ঘিরে জলের পজিটিভ পোলগুলো সজ্জিত হচ্ছে। এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা দুর্বল হচ্ছে, অর্থাৎ জলের উপস্থিতিতে এই বন্ধনটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে এই H+ আয়নটা সেটাও জলযুক্ত অবস্থায় থাকছে এবং এই Cl- আয়নটা সেটাও জলযুক্ত অবস্থায় থাকছে। অর্থাৎ আমরা এই জলীয় দ্রবণটাকেই বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জলীয় দ্রবণটাকে HCl যখন গ্যাসিয়াস স্টেটে ছিল তাকে বলছি হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে HCl গ্যাসের যে জলীয় দ্রবণ সেটাকে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আরএনএসের মতে সেই সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগগুলো যারা জলে দ্রবীভূত হয়ে এক বা একাধিক H+ আয়ন সৃষ্টি করছে, যেটা জলযুক্ত অবস্থায় হাইড্রোক্সিনিয়াম আয়ন গঠন করছে, H3+ আয়ন হিসেবে অবস্থান করছে, আমরা সেগুলোকে বলছি অ্যাসিড। আরএনএসের মতে অ্যাসিড কাকে বলছি, অ্যাসিড হচ্ছে সেই সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলে দ্রবীভূত হয়ে বিয়োজিত হয়ে এক বা একাধিক H+ আয়ন সৃষ্টি করে। তো এই অ্যাসিডগুলো তাহলে তাদের উৎস অনুযায়ী তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি। আমরা কতগুলো অ্যাসিডকে আমরা বলছি অজৈব অ্যাসিড, কতগুলো অ্যাসিডকে বলছি জৈব অ্যাসিড। যে জৈব অ্যাসিডগুলোকে আমরা খনিজ উপাদানগুলোকে থেকে পাচ্ছি সেগুলোকে সাধারণত বলছি আমরা অজৈব অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরকম কার্বনিক অ্যাসিড এটসেট্রা, আরও অনেক উদাহরণ বলতে পারি। সেরকম আবার কিছু যৌগ আছে যেগুলো আমরা জীবদেহ থেকে পাচ্ছি। যদিও জৈব যৌগের প্রাথমিকভাবে যখন ধারণা এসেছিল জৈব যৌগগুলো তাদের মূল উৎস অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছিল এবং প্রাথমিকভাবে ভাবা হয়েছিল জৈব যৌগ মানে হচ্ছে জীবদেহজাত যৌগ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জৈব যৌগের তার একটা সংজ্ঞার মানে বিস্তারিত তার যখন সংজ্ঞা দেওয়া হলো সেক্ষেত্রে সংজ্ঞার পরিবর্তন করলো। এবং জৈব যৌগগুলো তারা হচ্ছে কার্বন গঠিত যৌগ এবং এই কার্বন গঠিত যৌগগুলোর মধ্যে সেখানে এরকম একটা মূলক থাকে COOH, যেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলক বলছি। কার্বক্সিলিক অ্যাসিড যেমন আমরা প্রত্যেকে জানি যে পিঁপড়ে, বোলতা বা এই জাতীয় যে পতঙ্গগুলো আছে, কীট পতঙ্গগুলো, তারা কামড়ালে পরে সেক্ষেত্রে আমাদের শরীরে জ্বালা অনুভব হয়। যে সেক্ষেত্রে এই যে পিঁপড়ের হুলে সেক্ষেত্রে একটা অ্যাসিড থাকে। পিঁপড়ের হুল তার ল্যাটিন নাম হচ্ছে ফর্মা। পিঁপড়ের যে হুল তার ল্যাটিন নাম হচ্ছে ফর্মা। সেখান থেকে তার নাম এসেই যে তাদের হুলে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটার প্রচলিত নাম, ট্রিভিয়াল নাম। যদিও
ইউপ্যাক সিস্টেমে এটার নাম আবার আলাদা, যে ফরমিক অ্যাসিড এরকম একটা যৌগ HCOH। এরকম যে যৌগগুলোর মধ্যে, জৈব যৌগগুলোর যাদের মধ্যে এরকম একটা এক বা একাধিক কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, তাহলে সেই অ্যাসিডগুলোকে বলছে আপনার জৈব অ্যাসিড। যেমন এটাকে বলছে ফরমিক অ্যাসিড, সেরকম CH3COH এটা অ্যাসিটিক অ্যাসিড। এটা খুব কমন একটা যৌগ, যেটা আমাদের বাড়িতে দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, আমাদের রান্নার ঘরে ম্যাক্সিমামের থাকে, যেটাকে ভিনিগার বলছি, এর জলীয় দ্রবণকে বলছি ভিনিগার। তো এরকম যে যৌগগুলোর মধ্যে এরকম COH মূলক থাকছে সেইগুলোকে আমরা বলছি জৈব অ্যাসিড। ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সেরকম এরকম দুটো COH মূলক আছে, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এটসেট্রা। তাহলে আরএনএসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে সেই সমস্ত যৌগগুলো যারা জলে দ্রবীভূত এক বা একাধিক H+ আয়ন সৃষ্টি করে। এখন সেই অ্যাসিডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, কতগুলোকে বলছি জৈব অ্যাসিড, কতগুলোকে বলছি অজৈব অ্যাসিড। এখন এই অ্যাসিডের প্রতিটা অ্যাসিড যখন জলে বিয়োজিত হচ্ছে, তারা জলীয় দ্রবণে এক বা একাধিক H+ আয়ন সৃষ্টি করছে। যেমন আমি একটু আগে দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটার তার একটা অণুতে একটা H+ আয়ন আছে, এবং সে যখন আয়নিত হচ্ছে একটা H+ আয়ন সৃষ্টি করছে। হ্যাঁ, আমি যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, H2SO4, তাহলে এটা যখন জলে দ্রবীভূত থাকছে, H2SO4 তার যদি জলীয় দ্রবণ দেখি, সে দুটো ধাপে বিয়োজিত হচ্ছে। প্রথম ধাপে H+ প্লাস HSO4- এভাবে আয়নিত হচ্ছে। আবার এই HSO4- এটা পুনরায় বিয়োজিত হচ্ছে H+ প্লাস SO4 2-। প্র্যাকটিক্যালি আমি যদি সালফিউরিক অ্যাসিড তার যদি আণবিক গঠন দেখি, একটা সালফিউরিক অ্যাসিড অণুতে সালফার, হাইড্রোজেন, অক্সিজেনগুলো তারা এইভাবে যুক্ত আছে। একটা সালফার পরমাণু তার যোজ্যতা কক্ষে, একটা অক্সিজেন এবং সালফার দুটোরই পারমাণবিক সংখ্যা হচ্ছে, মানে তার যোজ্যতা কক্ষে একই সংখ্যক ইলেকট্রন আছে। অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তো অক্সিজেনের ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত আছে 2, 6, আর সালফারের ক্ষেত্রে তার যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত, তার টোটাল ইলেকট্রন কাঠামো দুটোই যোজ্যতা কক্ষে 6টা করে ইলেকট্রন আছে। কিন্তু অক্সিজেন ও সালফারের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতা দেখি, তাদের আকার যদি দেখি, অক্সিজেনের থেকে সালফারের আকার বড়। তাহলে সেখানে একটা সালফার পরমাণুর রেসপেক্টে অক্সিজেনগুলো তারা এমনভাবে অবস্থান করছে, যেটা সালফার পরমাণুর রেসপেক্টে অক্সিজেন পরমাণুগুলো তারা তাদের যোজ্যতা কক্ষে, সালফার পরমাণুগুলো তাদের যোজ্যতা কক্ষে দুটোরই 6টা করে ইলেকট্রন আছে। এই 6টা করে ইলেকট্রনের মধ্যে অক্সিজেন দুটো ইলেকট্রন, সালফারের দুটো ইলেকট্রনকে শেয়ার করছে, আর সালফার এই অক্সিজেন দুটো সালফারের দুটো করে ইলেকট্রনকে ব্যবহার করছে। আর এই অক্সিজেনগুলো তারা সালফারের একটা ইলেকট্রনকে ব্যবহার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রনকে ব্যবহার করছে। এভাবে প্রত্যেকটা পরমাণু, হাইড্রোজেন, অক্সিজেন এবং সালফার পরমাণুগুলো তাদের প্রত্যেকে নিকটতম নিষ্ক্রিয় মূলের মতো একটা ইলেকট্রন কাঠামো পেয়ে আছে। তাহলে সেক্ষেত্রে এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন জোটটা ব্যবহৃত হচ্ছে, সেই ইলেকট্রন জোটটা হাইড্রোজেনের থেকে অক্সিজেন টেনে রাখছে। ফলে হাইড্রোজেন থেকে অক্সিজেন টেনে রাখার জন্য অক্সিজেন যখন জলে দ্রবীভূত করছে, অক্সিজেন এই ইলেকট্রন জোটটাকে পুরোপুরি টেনে নিচ্ছে, H+ আর HSO4- আয়নে ভাগছে। আবার পরবর্তী ক্ষেত্রে এটা পুনরায় বিয়োজিত হচ্ছে, এই ইলেকট্রন জোটটাকে যখন টেনে নিচ্ছে, তাহলে এই HSO4- আয়নটা সে H+ প্লাস SO4 আয়নে ভাঙছে। তাহলে এইভাবে জলীয় দ্রবণের অ্যাসিডগুলো তারা বিয়োজিত হয়ে কখনো একটা H+, তার প্রতিটা অণু বিয়োজিত হয়ে কোথাও একটা H+ আয়ন সৃষ্টি হচ্ছে, কোথাও দুটো H+ আয়ন সৃষ্টি হচ্ছে, কোথাও বা তার বেশি সংখ্যক H+ আয়ন তৈরি হচ্ছে। যে আমরা সেই অনুযায়ী অ্যাসিডের ক্ষেত্রে একটা শব্দ বলছি ক্ষারগ্রাহিতা। আমরা জাস্ট পরের ক্লাসে এটা আলোচনা করছি।